এবং পদক্ষেপ নিয়েছি তাই নয়, এই পদক্ষেপগুলো আমি যখন আইএলও জীবিতে গেলাম এবং এগুলো যখন আমি পদক্ষেপগুলোর কথা বলেছি, তাতে আইএলও ডিসেম্বরে একটা লাইন দিয়েছিল যে আমাদের বিরুদ্ধে যে মামলাটা আছে সেটা এক ধরনের শুনানি হবে, সেটা ওনারা মার্চে এক্সটেন্ড করেছেন। এর মধ্যে আমাদেরকে কাজগুলো যেগুলো আমরা করেছি সেগুলো মোটামুটি অ্যাপ্রুভ হয়েছে এবং এগুলো এখন আমাদেরকে আইনের মধ্যে করতে হবে। সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি বসবো, আমি আমার সময় বানিয়ে সেটা নিয়ে। এবং আমি আইএলওতে প্রথমবার গেলাম, তার আগে যা শুনেছিলাম পড়ে এসেছিলাম 3 মাস ওনাদের সাথে আমার বহু আলাপ হয়েছে, একবারই আলাপ হয়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টা। সেটার প্রেক্ষিতে এগুলো সব তৈরি করে যখন নিয়ে গেলাম, তখন আমি অত্যন্ত অভিভূত হয়েছিলাম যে সারাদিন কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনায় কোনো একটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা বলেনি, সবাই পেশ করেছে। এবং আমার মনে হয় 52টি কথা, 42টি রাষ্ট্র সংগঠন, আরব সংগঠন এট এ হোল তারা বাংলাদেশের এই সংস্কারগুলো সাপোর্ট করেছে। এবং আমি যখন আইএলও জেনারেল সেক্রেটারির সাথে কথা বলি এবং উনি মোটামুটিভাবে হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্যাটিসফাইড। আমি ওনাকে দাওয়াত করেছি, আমি ট্রাইপাট্রেট যে আইএলওর কমিটি আছে সেই কমিটিকে আমি ইনভাইট করেছি যে বিফোর আমরা ক্লোজ করার আগে যেন ওনারা আসেন। আইএলও ছাড়াও ইতিমধ্যে আপনি জানেন যে আমি মোটামুটিভাবে কিছু কিছু স্টেপ নিয়েছি, সেগুলো শ্রমিকের তাদের পক্ষে। আমার মনে হয় না বাংলাদেশে কখনো কোনো এই মন্ত্রণালয় থেকে কখনো কাউকে কোনো মালিকদের বিপক্ষে কেউ দাঁড়িয়েছে, বিকজ এভরিবডি ওয়াজ ইন্টারেস্টেড, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। আমি মোটামুটিভাবে মালিকদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমার এই সিকিউরিটি না থাকলে যখন থাকবে না তখন তাদের মাইক খেতে হবে আমাকে। হ্যাঁ, তো কাজেই আমার উপর অনেকেই ছাপা, অনেক মেসেজ পাই। বাট আমি বলেছি যে আপনি সব কিছু করতে পারেন, আপনি গাড়ি করতে পারেন, আপনি বিদেশ যেতে পারেন, আপনার কোনো অসুস্থতা হলে আপনি চেক আপে যেতে পারেন, অথচ আপনাকে যখন শ্রমিকের বেতনটা দিতে হয় তখন আপনার নানামুখী সমস্যা সৃষ্টি হয়। আমার টাকা নাই, আমাকে ব্যাংক ধরে ফেলছে। তো ব্যাংক ধরবে না কেন? আপনি তো ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছেন, সেটা ফেরত দেন না। হাওয়ার সুলতানুদ্দিন সাহেব বলেছেন, আমি এটা প্রথমেই আমি সেক্রেটারি সাহেবকে আগেই বলেছি যে আমরা একটা ইন্টারনাল কমিটি বানাবো শ্রম মন্ত্রণালয়ের, উনি অ্যানাউন্স করবেন, অত এডিশনাল সেক্রেটারি দিয়ে হেড করে এটা স্টাডি করা হবে। স্টাডি করে দেখা হবে যে কি কি বিষয়গুলো বা আপনারা যেগুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি, সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে, সেই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করবো যেখানে যেখানে আছে। এনিথিং উইচ ইজ ফিজিবল বাংলাদেশে, আপনি একটু মনে রাখতে হবে যে আপনি আমাকে রিকমেন্ড করেছেন কিন্তু আমি ফেস করছি। সো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যে অবস্থা এখন এই মুহূর্তে আছে সেইগুলো লক্ষ্য রেখে কতখানি করা যায় আমি আপনাদেরকে কথা দিতে পারি। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি কিন্তু এই কমিটি আমাকে রেকমেন্ড করবে ফার্দার কোন কোন বিষয়গুলো আমরা অলরেডি করে ফেলেছি অথবা করার পথে কোন কোন বিষয়গুলো নতুন আসছে যেগুলো নিয়ে আলোচনা করতে হবে ফার্দার। তো আমি আপনাদেরকে এটা আশ্বাস দিচ্ছি। তারপরে সেকেন্ড স্টেজে যেতে হবে একই প্যারালাল আমরা একটা একাডেমিক পার্লামেন্ট করতে যাচ্ছি, কোনো একটা ইউনিভার্সিটিকে দেবো, তারা তাদের একটা মতামত দেবে। সেটা আমাদের সাথে একটা ইউনিভার্সিটি এমইউ হচ্ছে, তাদেরকে দেবো যে এটা স্টাডি করে, হয়তো তারাও জানে, আমি জানি না তারা পেয়েছে কি পায়নি, তারা একটা স্টাডি করে তাদেরও একটা যে রেকমেন্ডেশন দেবে। তো সব মিলিয়ে আমরা করবো পজিটিভ পদক্ষেপে যাব। আমি ওয়েট করবো না যে আমাকে চিফ অ্যাডভাইজার বললেন কি বললেন না, বাট আমার কাজটা আমার। এখন আমি হয়তো উনি বলতেও পারেন, নাও বলতে পারেন, হয়তো উনি ভাবলেন যে আমরা কাজ করছি এটার উপরে। এই ফার্স্ট একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমি পেয়েছি, আমার তো আর কারণটার উপর রিপোর্ট নেই, শিপিং মিনিস্ট্রিতে কোনো রিপোর্ট নেই। সো আশা করি যে এটা আমরা কার্যকর করবো যতদূর সম্ভব। আর আপনাদের সহযোগিতা ডেফিনেটলি প্রয়োজন, যেখানে আমাদের দরকার হয় আমরা কমিশনের মেম্বারদেরকেও ইনক্লুড করে নেব। যখন আমরা একটা স্টাডি করার পরে যখন আমরা আলোচনা করবো তখন আপনাদেরকে ডেফিনেটলি ইনক্লুড করে, বাকিদের সাথে ইনক্লুড করে প্রত্যেকের বিষয়ে আলোচনা করবো। এটা আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি। আজকে সারাদিন বাইরেই ছিলাম, তো সেজন্য আমি একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমাদের সেই গুলশান থেকে আমি 2টার সময় রওনা হয়েছি, এখানে 3:30 পৌঁছে একটু যা হয় আর কি, একটু নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেছে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর মিডিয়ার যারা আছেন তারা যদি অপেক্ষা করতে পারেন তাহলে ভালো হবে, কারণ আমরা একটা পরপরই একটা মিটিং আছে আমাদের, ওটা খুবই ইম্পর্টেন্ট। ওটাও শ্রমিকের সাথে একটা যোগসূত্র আছে। একটা মিনিট এখনো শেষ করি না, একটু এত অধৈর্য হলে হবে। আমি যদি ধৈর্য রাখতে পারি আপনারাও রাখতে পারেন, আপনারা জান আপনাদের ধৈর্য আরও বেশি হওয়া উচিত। তো এই মিটিংটা আছে, এই মিটিংটা ওটাও ইম্পর্টেন্ট, ওটাও শ্রমিকের সাথেই জড়িত। আমরা মিটিংটা করে যদি আপনারা থাকেন আমরা ফলাফল জানাতে পারবো
বা স্টেপস কী নিতে যাচ্ছি সেগুলো জানাতে পারবো। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা একটু অপেক্ষা করেন। আমরা বেশিক্ষণ লাগবে না, আমাদের ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং শেষ করবো। ধন্যবাদ। কি বলেন দেবেন আপনি? আমার প্রশ্ন হচ্ছে যে যেটা হাতে পেলেন যে সুপারিশ, এখানে সংস্কারমূলক যে প্রস্তাবগুলো আসছে এবং নতুন আইডিয়া আসছে, আগামী ডিসেম্বরের মধ্যে ঠিক কয়টা একেবারে বাস্তবায়ন করে ফেলা যাবে এই ধরনের কোনো ধারণা আপনাদের এসছে কিনা? আর এখন শ্রম অসন্তোষ কোন পর্যায়ে আছে? শ্রম অসন্তোষের কথা পরে বলবো। ডিসেম্বর কেন? ডিসেম্বর কত? 26 না 27? ডিসেম্বর কত? আমি তো নির্বাচন আলোচনা নিয়ে আই এম নট বদার্ড। ঠিক আছে, আই এম বদার্ড অফ মাই সেক্টর। আমার পক্ষে ডিসেম্বর না, পারলে আমি কালকেই এটা করবো। সো ডিসেম্বর ইজ নট এনি কি বলে টাইম লাইন ফর মি। তাহলে ডিসেম্বর টাইম লাইন দিলে তো আমি এখন ঘুমায় থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা থাক, আমি এটা নভেম্বরে ধরবো, ডিসেম্বর থেকে শুরু করবো। ডোন্ট গিভ মি টাইম লাইন, আই হ্যাভ মাই ওন প্রায়োরিটি টু ওয়ার্ক। আপনি তো এতক্ষণ সুখনিদ্রায় ছিলেন। আচ্ছা, নির্বাচন কবে তা তো আমি জানি না। এগুলো অলরেডি অনেকগুলো কার্যক্রম, ডিসেম্বর বা জুলাই কার্যক্রম আই হ্যাভ অপশন। ডিসেম্বর বা জুন আই হ্যাভ অপশন, আইদার ডিসেম্বর অর জুন। তো ডিসেম্বর পার হলে কাজটা শুরু করি। আই থিঙ্ক আই এম আনসার্ড ইউ। আমরা দেখছি যে প্রতিবেদনের বেশ কয়েকটা বিষয়ে শ্রমিকদের মধ্যেও মালিকদের মধ্যেও কিছু বিতর্ক রয়েছে। আমার কথাটা আপনি ভালো করে শোনেন নাই তাহলে। আই হ্যাভ সেট কমিটি একটা তৈরি করবে, দেখবে, তারপর আমরা আমাদের টিসিসি আছে তাদের সাথে বসবো, তাদের সাথে বসে তারপর আলোচনা করবো যে এনারা এই রেকমেন্ডেশন দিয়েছেন, আমাদের এই মতামত, আপনাদের কি মতামত। কথাটা বুঝতে পারছেন? সব রেকমেন্ডেশন ওরা দিয়েছেন কষ্ট করে, প্রত্যেকটা রেকমেন্ডেশন আমরা পারবো কি না। এটা এই কমিটি যখন একটা আইডিয়ালিস্টিক রেকমেন্ডেশন কতগুলো আছে, সেখানে কিছু কিছু পাইলট বিষয় আমি দেখলাম, চোখ বুলিয়ে দেখলাম। আর কিছু কিছু যেটা বললাম আমাদের আর্থসামাজিক বিভাগ, ওনারা তো আমাদের দেশের বাইরের লোক না, তো দেয়ার পর ওদের সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। আই ক্যান টক আওয়ার্স টুগেদার। কাজে আমরা একটা আরেকটা আপনাকে জানিয়ে রাখি, আমি এসেই তখন দেখলাম যে শ্রম ও কর্মসংস্থান, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কর্মসংস্থান কোথায়, উনি বললেন নাই, তৈরি করেন। আমরা সাবমিট করে দিয়েছি, 4 তারিখে মিটিং আছে স্যার। আশা করি সেটা মিটিংয়ে এটা যদি কাটছাট হোক, যেই হোক, কর্মসংস্থান যদি অধিদপ্তরটা যদি স্যাংশন হয়ে যায়, তাহলে এটা ফার্দার কার্যকর ব্যবস্থা গ্রহণ কিন্তু রিকমেন্ডেশন ছিল, আমরা কিন্তু এটা অলরেডি শুরু করেছি। তো আমি দেখি নাই। ন্যূনতম মজুরি যেটা গঠন করা 5 বছর ছিল, সেটা থেকে 3 বছরের প্রস্তাব করা। 2 নম্বর বিষয় ছিল যে মাতৃত্বকালীন ছুটি, সেটা 6 মাসে রাখা। আরেকটা হচ্ছে যে আপনার একটা তহবিল গঠন। এই তিনটা ইস্যু নিয়ে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, যে আমরা গার্মেন্টস সেক্টরে যেটা দেখি যে মজুরি বোর্ড গঠন হওয়ার পরেও এখনো কিন্তু সর্বশেষ যে মজুরি বোর্ড সেটা এখনো বাস্তবায়ন হয় অনেক ক্ষেত্রে। স্যার, এই প্রেক্ষাপটে এই তিনটা বিষয়ে আপনার ফোকাস কেমন থাকবে এবং এই তিনটা গুরুত্ব? আমি আপনাকে প্রথমে বলি, প্রথমটা হচ্ছে 6 মাস, এটা ক্ষেত্র বিশেষ। আমি ওনাদের সামনেই কথা বলেছি, 120 days অ্যাকসেপ্টেবল ইন ILO। কেন? বিশেষ করে সেক্টর ওয়াইজ, যেটা বললাম ক্ষেত্র বিশেষ। সরকারের এখানে যারা কাজ করেন তারা 6 মাস যেতে পারেন, 1 বছরও যেতে পারেন, কারণ তার জায়গায় আরেকজন কাজ করতে পারে। কিন্তু আমাদের দেশে প্র্যাকটিক্যাল হচ্ছে, আমি যদি এটা RMG-তে, ওনাদের সঙ্গে কথা হয়েছে, RMG-তে লাগাই, কোনো ফ্যাক্টরির মালিক তিনি 6 মাস বসে থাকবেন না। 60% যেখানে মহিলা, 65 কথা বুঝতে পারেন? কারণ মহিলা শ্রম ঘন হচ্ছে RMG সেক্টর। 50% উপরে, ইটস অ্যাবাউট 65 to 70%, ইফ আই এম নট রং। 70% যেখানে মহিলারা আছেন, সেখানে আমি মালিক হলে আমার যদি 3 জন না থাকে 6 মাস, আমি ওই 3টা লাইন তো খালি রাখতে পারবো না। আর আমার কাছে তো স্পেয়ার লোক নেই। আপনার সরকারের কথা বলেন, সরকারে আমি না থাকলেও সরকার চলবে, উনি না থাকলেও সরকার চলবে, আমার একজন ডেপুটি সেক্রেটারি না থাকলেও সরকার চলবে, তার জায়গায় আরেকজন কাজ করবে। এই সরকার। সো সেক্টর ওয়াইজ আমি দেখেছি, এটা আমরা বিবেচনা করবো, এটা টোটালি আমরা বিবেচনা করবো। এখন আমি বলতে পারবো না ইয়েস অর নো, আমরা সেক্টর ওয়াইজ বিবেচনা করবো যে কোন সেক্টরে সম্ভব, কোন সেক্টরে। আমার জন্য না, আমার তো কোনো কিছু নেই, আমি 6 মাস না 1 বছর দিয়ে দিলাম, ওভার ডিপেন্ডেন্ট ডাজন্ট মেক, আমার তো কোনো এফেক্ট নেই। কিন্তু যাকে আমি দিব তিনি ওইটা ভোগ করতে পারবেন কিনা, বড় কথা। সেকেন্ড জিনিস কী ছিল? মজুরি বোর্ড, এটা অবশ্যই চিন্তা করার বিষয়।
3 বছর ছিল না 5 বছর ছিল না 3 বছর করতে পারবো। আমরা ইনক্রিমেন্ট অলরেডি 5 থেকে 10 আমরা কিছু ইনক্রিমেন্ট করেছি এবং মজুরি বোর্ডের দরকার। ইতিমধ্যেই আমি শুনেছি যে ট্যানারি মালিকরা অনেকের মজুরি বাড়াবার কথা অনেকে বাড়িয়েছেন, অনেকে বাড়ান না। তো সেটা নিয়ে আমরা এখন ওইটা নিয়েও আলোচনা করবো, ওটা কী রেজাল্ট ওটা পড়ানো করবো। আর কি ছিল তহবিল গঠন, তহবিল একটা আছে, একটা সেন্ট্রাল ফান্ড একটা আছে, আমি বলেছি আরও এক্সপ্যান্ড করতে। কারণ অনেকে কোটি কোটি টাকার কাজ করছেন, হ্যাঁ, মজদুরদের নিয়ে, কিন্তু পয়সা দিচ্ছেন না। সেজন্য একটা চিঠিবোধ আপনারা পাঠিয়েছেন, বিগ কনস্ট্রাকশন ফার্ম, সেখানে হ্যাজার্ডাস কাজ বেশি, তো সেই জায়গায় তারা কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছে না, কোনো কন্ট্রিবিউশন নাই। আমরা বলেছি তারা যদি কন্ট্রিবিউট না করে তাহলে তাদেরকে পরে কোনো সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে যাতে না দেওয়া হয়। কারণ কাজগুলো তো আমাদের দেশে বড় কাজ, সরকারেরই কাজ, প্রাইভেট কাজ তো এত বড় 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 কাজ না। এখন ধরুন এখন এই যে মাথার বাড়িতে কাজ হচ্ছে আমার তরফ থেকে, বে টার্মিনালে কাজ হচ্ছে, আমরা দিব না যতক্ষণ পর্যন্ত সে এনলিস্ট না করে এবং ওই যে পার্সেন্টেজটা সেন্ট্রাল ফান্ডে দেওয়ার কথা সেটা না দেয়। আপনারা সব জানবেন, এভরিথিং ইজ কামিং ইন বিএলএ। ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে এর সাথে লিবারাল বাংলাদেশে হবে না। সেটা আপনি আমাকে দিয়ে যদি করাতে পারেন, আমি নিজেই করছি, আমাকে নেওয়ার কিছুই বলেন, আমি নিজেই করছি। লিবারাল ট্রেড ইউনিয়ন যেভাবে আইএলও বলেছে মোটামুটি ওইভাবেই হবে। আর বাকিটা আপনারা দেখবেন যখন আমাদের বিএলএ নিয়ে আলোচনা যখন হবে, আরও আমার মনে হয় যে এই মে মাস চলে গেলেই আমরা একটা নিয়ে বসে আলোচনা করবো। ধন্যবাদ। আর রানা প্লাজার ব্যাপারে তো আমরা অলরেডি কিছু প্রোগ্রাম নিচ্ছি, যেটা সমস্যা যাবেন। কালকে আনফর্চুনেটলি আমি যেতে পারছি না, কারণ আবার নানান রকমের সমস্যা। আবার ওই মহেশখালীতে লোকজন বসে আছে, সেই উত্তেজনার মধ্যে তারা এখন রাতে ঘুমাতে পারছে না। আর মে দিবসে আপনারা আছেন, আপনারা আসবেন। আমি মে দিবসে তো আমি থাকবোই, কিন্তু কালকে আমি থাকতে পারছি না, কারণ কালকে আমাকে পারফোর্স যেতে হবে। কারণ এটা যত দেরি হচ্ছে তত এখানে নানান রকম জটলা পাচ্ছে। সো আপনারা যারা আশা করি ইনশাল্লাহ আমি মহেশখালী কালকে যে উদ্বোধন ঠিক না, মহেশখালী শুরু করতে পারবো। বহু বছর মহেশখালীর লোকজন ফেরি পায়নি, যার কারণে তারা অত্যন্ত উদ্বিগ্ন ছিল যে বর্ষাকালে তাদের পক্ষে স্পিড বোটে আসা, বিশেষ করে মহিলারা, বিশেষ করে যারা অনেক সময় প্রেগনেন্ট মহিলাদের আনতে হয়। তো প্রায় তারা বলে 40-50 বছর মাফিয়াদের কারণে করতে পারেনি। এর আগে যারাই ক্ষমতা ছিল তারা ওখানে মাফিয়া গ্যাং তৈরি করে ফেলেছিল। তো আমি এবার অনেক কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, এই মামলা করে কি করে না করে এগুলোকে করে প্রায় 6-7 মাস লাগছে আমাকে এই মহেশখালীর এই ফেরি পারাপার ব্যবস্থা করতে। তো ইনশাল্লাহ কালকে আমরা ওটাকে সরকারিভাবে উদ্বোধন করে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আপনারা যদি থাকেন তাহলে কিছুক্ষণ থাকেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে নেক্সট মিটিংটা শেষ করে দেবো।